নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালোই রয়েছো। তো আজকে আমাদের পড়ানোর বিষয় হলো বৃত্তের ক্ষেত্রফল। বৃত্তের ক্ষেত্রফলে যাওয়ার আগে আমরা প্রথমে বৃত্তের বিভিন্ন অংশ সম্বন্ধে আরেকবার জেনে নেব। আমরা আগেও বলেছি বৃত্ত কাকে বলে। সমতলে কোনো একটি চলমান বিন্দু যদি নির্দিষ্ট কোনো একটি বিন্দুকে স্থির করে এবং সমদূরত্ব বজায় রেখে গতিশীল হয়, তবেই সেই বিন্দুর সঞ্চার পথকে আমরা বলবো বৃত্ত। অর্থাৎ এটি যদি স্থির বিন্দু হয় ও, আর যদি কোনো একটা নির্দিষ্ট বিন্দু এর থেকে সমান দূরত্ব বজায় রেখে এই চারদিকে ঘোরাফেরা করে, এটা থেকে সমদূরত্ব বজায় রেখে, তাহলে এই যে বিন্দুটা যে পথ দিয়ে যায় সেটাকে বলা হয় সঞ্চার পথ, ওই বিন্দুর সঞ্চার পথ। এবং এক্ষেত্রে আমাদের ওই বিন্দুর সঞ্চার পথটি হয়ে যাবে বৃত্ত। তাহলে যে স্থির বিন্দু যাকে স্থির রেখে সে পরিক্রমা করে সেটাই হচ্ছে বৃত্তের কেন্দ্র। ঠিক আছে, বৃত্তের কেন্দ্র যাকে স্থির রেখে সে পরিক্রমা করে সেটাই হচ্ছে বৃত্তের কেন্দ্র। তাহলে এখানে বৃত্তের কেন্দ্র হচ্ছে আমাদের ও। ঠিক আছে, কারণ ওকে কেন্দ্র করেই তো ঘুরেছিল। আবার সমদূরত্ব বজায় রেখেও কিন্তু ঘুরেছিল। তাহলে যেই সমদূরত্ব বজায় রেখে ঘুরে সেই দূরত্বটাকেই বলা হয় ওই বৃত্তের ব্যাসার্ধ। অর্থাৎ কেন্দ্র থেকে ওই বৃত্তে সঞ্চার পথ তার যে দূরত্ব, এটাই হচ্ছে আমাদের বৃত্তের ব্যাসার্ধ। এই যে সঞ্চার পথ এইটা, আর এটা হচ্ছে কেন্দ্র। সঞ্চার পথের উপর তুমি যদি যে কোনো একটা বিন্দু নাও, তার সাথে যদি তুমি কেন্দ্র জুড়ে দাও, তাহলে দেখবে যে লাইনগুলো তৈরি হবে, সেই লাইনগুলোর কিন্তু দৈর্ঘ্য সমান হবে। এই দৈর্ঘ্যটা কি বলা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। আর যদি এইটাও তাহলে বৃত্তের ব্যাসার্ধ, দেখো ও বৃত্তের ব্যাসার্ধ, ও বিও হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এইবার এই যে দুটো ব্যাসার্ধ, এই একটা লাইন আমরা নিচ্ছি, দেখো যে লাইনটা কিন্তু কেন্দ্র ভেদ করে চলে গেছে। এবি লাইনটা কেমন নিয়েছি দেখো, কেন্দ্র ভেদ করে চলে গেছে। আর পরিধি অবধি দুদিকে বিস্তৃত হয়েছে। এদিকে এ বিন্দুতে ছেদ করেছে আর ওইদিকে বি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এই যে সরল রেখাংশটা আমরা পাবো, যেটা কেন্দ্রগামী এবং উভয় দিকে পরিধি অবধি বা বৃত্তের সঞ্চার পথ অবধি বিস্তৃত, সেটাই হচ্ছে আমাদের বৃত্তের ব্যাস। আর পরিধি কথাটা আগে উল্লেখ করে ফেলেছি, পরিধি কিছুই না, ওই বৃত্তের যে সঞ্চার পথ সেটাই হচ্ছে বৃত্তের পরিধি। আর এই সঞ্চার পথের দৈর্ঘ্যই হচ্ছে পরিধির পরিমাপ। এবার যদি তুমি দুটো অন্য বিন্দু নাও, যে পি এবং কিউ নিয়েছি, যে কোনো দুটো বিন্দু তুমি যদি বৃত্তের পরিধির উপর নাও, তাহলে সেই যুক্ত করলে যে লাইন সেগমেন্টটা তৈরি হবে, সেই লাইন সেগমেন্ট বা সরল রেখাংশটাই হবে হচ্ছে বৃত্তটির জ্যা। তাহলে বৃত্তের অসংখ্য জ্যা থাকতে পারে, তাই তো? বৃত্তের অসংখ্য জ্যা থাকতে পারে। এইখান থেকে একটা নিলে, এখানে একটা বিন্দু নিলে, জুড়ে দিলে অসংখ্য জ্যা লিখতে পারে। তাহলে এই বিটাও তো একটা জ্যা, কারণ এটাও পরিধির উপর, বিটাও পরিধির উপর রয়েছে। কিন্তু এই এবি জ্যাটা আবার কেন্দ্রগামী হয়েছে। তাহলে এই যে কেন্দ্রগামী জ্যা, যেটা কিনা আমরা ব্যাস বলছি, সেটার দৈর্ঘ্যই কিন্তু সব থেকে বড়। এবার আসি বৃত্তের ক্ষেত্রফলের কথা। এই যে পরিধিটা বা এই সঞ্চার পথটা যেটুকু অংশ কেটে নিয়েছে, এই মাঝখানে যে অংশটা রয়েছে তার যে পরিমাপ, ঠিক আছে, এই যে সঞ্চার পথটা, আবার বলছি সঞ্চার পথটা যেটা অংশটাকে কেটে নিয়েছে, অর্থাৎ মাঝের যে অংশটা রয়েছে তার পরিমাপটাই হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। আমরা আগে করেছি না বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, মানে কত অংশ বর্গক্ষেত্র, ভেতরে কতটা অংশ আছে। এমন পড়েছি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল, মানে ত্রিভুজের তিনটে বাহু যেটুকু অংশকে ধরে রেখেছে ভিতরে, ইনার অংশ, তাহলে সেটাই হচ্ছে আমাদের ক্ষেত্রফল। তাহলে এখানে হচ্ছে পরিধি, এর ভেতরে যে অংশটাকে ধরে রেখেছে সেটাই হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। আমরা এই অধ্যায়ে বৃত্তের ক্ষেত্রফল নিয়েই কিন্তু আলোচনা করব। তো বন্ধুরা, আগে আমরা জেনেছি যে বৃত্তের ব্যাসার্ধ যদি আর একক ধরা হয়, অবশ্যই আর গ্রেটার দেন 0 হবে, 0 থেকে বেশি, ঋণাত্মক হবে না, শূন্য হবে না। তাহলে পরিধি কত হবে? 2 পাই ইন্টু ব্যাসার্ধ, এটাই তো আমরা জানি। অর্থাৎ 2 পাই ব্যাসার্ধ জায়গায় আর লিখলে 2 পাই আর একক হবে। তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত হবে?
বৃত্তের ক্ষেত্রফল হবে হচ্ছে পাই ইন্টু ব্যাসার্ধ স্কোয়ার, পাই আর স্কোয়ার বর্গ একক। এর একটা প্রমাণ আছে এবং সেটা বেশ বড় সড়ো প্রমাণ, অনেক সময় সাপেক্ষ, অনেক ছবি এঁকে বুঝিয়ে বুঝিয়ে করতে হয়, যেটা আমাদের এই অল্প পরিসরেই বৃত্তের ক্ষেত্রফল নিয়ে আলোচনা করাটা সম্ভব নয়। আমরা যদি পরে কোনো সময় পাই তাহলে আমরা আলোচনা করব। আর পাই সম্বন্ধে আমরা আগেও বলেছিলাম, পাই হচ্ছে আমাদের বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত। ঠিক আছে, বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাতই হচ্ছে আমাদের পাই এর মান। এই পাইকে বহু বছর ধরে বিভিন্ন গণিতবিদরা এর মান খোঁজার চেষ্টা করেছেন, কিন্তু আজ অব্দি সঠিক মান কিন্তু পাননি। মোটামুটি 3.14 ডট 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 এরকম অসংখ্য মান পরপর পরপর রয়েছে, কিন্তু কোনো মানই টার্মিনেটিং নয় এবং রেকারিং নয়, অর্থাৎ ভাগ মিলে যায় না এবং একই সংখ্যা বারে বারে আসে না, অর্থাৎ পৌনঃপৌনিক আকারে আসে না। দ্যাট ইজ নন টার্মিনেটিং অ্যান্ড নন রেকারিং। তাহলে সেই জন্য এটা পাইটা অবশ্যই হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা। কিন্তু আমাদের ওই মানটি নিয়ে কাজ করা অসুবিধা, সেজন্য আমরা এই পাইয়ের একটা মোটামুটি মান ঠিক করে নিয়েছি 22/7, প্রায় অবশ্যই। কিন্তু এই 22/7 যা মান হয়, 22/7 একটা মূলদ সংখ্যা, একটা মান হয় যেটা মোটামুটি পাইয়ের কাছাকাছি। কিন্তু অবশ্যই মনে রেখো, পাইয়ের মান কিন্তু 22/7 নয়, কারণ 22/7 একটা মূলদ সংখ্যা। 22 হচ্ছে পূর্ণ সংখ্যা, 7ও মূলদ পূর্ণ সংখ্যা। ঠিক আছে, তাহলে এটা একটা মূলদ সংখ্যা, কিন্তু আমরা আগে বলেছি পাইয়ের মান নির্ণয় করা সম্ভব নয়, তাই পাই একটি অমূলদ সংখ্যা। কিন্তু কাজের সুবিধার জন্য পাইয়ের মান আমরা 22/7 ধরে নিয়েছি। ঠিক আছে, এবার আমরা আসব বৃত্তাকার বলয় সম্বন্ধে আলোচনা করব। বৃত্তাকার বলয় কাকে বলে? তো বৃত্তাকার বলয় সম্বন্ধে আগেও আমরা কিন্তু আলোচনা করেছি। এখানে দুটো কনসেন্ট্রিক বৃত্ত যদি আমাদের নেওয়া হয়, এই একটা বৃত্ত আর এখানে আরেকটা বৃত্ত, দুটোরই কিন্তু কেন্দ্র সমান। বড়টার ব্যাসার্ধ আমরা ধরে নিচ্ছি ক্যাপিটাল আর একক, আর ছোটটি ব্যাসার্ধ ধরে নিচ্ছি স্মল আর একক। তাহলে এই যে ভেতরের অংশটা তৈরি হয়েছে, এই অংশটাই কিন্তু বৃত্তাকার বলয়। এটা তোমরা জানো, আমরা বৃত্তের পরিধি যখন আলোচনা করেছি আমরা এই বলয় সম্বন্ধে বলেছি। তো বলয়ের ক্ষেত্রফল কিন্তু আমাদের এবার বের করতে হবে, বলয়ের ক্ষেত্রফল সম্বন্ধে আমাদের কিন্তু জানতে হবে। তাহলে কি বলয়ের ক্ষেত্রফলটা, মানে বড়টার ক্ষেত্রফল কত বলো? পাই ক্যাপিটাল আর স্কোয়ার বর্গ একক। এটা হচ্ছে বড় বৃত্তের ক্ষেত্রফল। আর ছোট বৃত্তের ক্ষেত্রফল কত? পাই স্মল আর স্কোয়ার বর্গ একক। তাহলে দেখো, যদি এই বড় চাকতিটা থেকে ভেতরের চাকতিটা কেটে বের করে নেওয়া যায়, তাহলে এরকম একটা রিং তৈরি হয়, আংটির মতো অংশ তৈরি হয়। তাহলে সেটাই কিন্তু বলয়ের ক্ষেত্রফল, অর্থাৎ পাই আর স্কোয়ার বলয়ের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু হচ্ছে পাই ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস পাই স্মল আর স্কোয়ার বর্গ একক। পাই কমন নিলে কত হবে? ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার বর্গ একক। তাহলে সূত্রের সাহায্যে কি লিখব? আর মানে কি? বহির ব্যাসার্ধ স্কোয়ার মাইনাস অন্তর ব্যাসার্ধ স্কোয়ার। ঠিক আছে, এইটাই হচ্ছে আমাদের বলয়ের ক্ষেত্রফল, পাই ইন্টু বহির ব্যাসার্ধ স্কোয়ার মাইনাস অন্তর ব্যাসার্ধ স্কোয়ার। তাহলে বলয়ের যে বাইরের দিকে ব্যাসার্ধ সেটা স্কোয়ার করব, আর ভেতরের দিকে যে ব্যাসার্ধ সেটা স্কোয়ার করব, করে মাইনাস করব বড়টা থেকে ছোটটা, আর তার সঙ্গে পাই দিয়ে গুণ করে দিলে আমরা পেয়ে যাব হচ্ছে বলয়ের ক্ষেত্রফল। আর শেষে আমরা চলে আসছি যে বৃত্তকলার ক্ষেত্রফল। বৃত্তকলা সম্বন্ধে আরেকবার একটুখানি বলে দিই। দেখো, এই হচ্ছে বৃত্ত, আর এটা হচ্ছে আর একক, আর এটা হচ্ছে আর একক। এই দুটো কি? এই দুটো বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে দুটো ব্যাসার্ধ আর এই যে এবি চাপ, এইটা নিয়েই কিন্তু আমাদের এই যে অংশটা তৈরি হয়েছে, এই অংশটাই হচ্ছে আমাদের
বৃত্তকলা বা সেক্টর, ঠিক আছে? এই সেক্টরের কিন্তু আমাদের ক্ষেত্রফল জানতে চাইছে। তো সেক্টরের ক্ষেত্রফল জানতে চাইলে প্রথমে আমাদের একটা জিনিস জানতে হবে যে এই বৃত্তকলাটা কেন্দ্রে কত উৎপন্ন করেছে, কত কোণ উৎপন্ন করেছে, এটা আমরা জানতে চাইছি। এটা না হলে কিন্তু এই সেক্টরের বা বৃত্তকলার ক্ষেত্রফল বের করতে পারবো না। তো আমরা ধরি কেন্দ্রে উৎপন্ন কোণ, কেন্দ্রে উৎপন্ন কোণ কত ধরছি আমরা, x ডিগ্রি। আচ্ছা, বৃত্তের ক্ষেত্রফল কত, পাই ব্যাসার্ধ স্কোয়ার, তাহলে পাই r স্কোয়ার বর্গ একক। আচ্ছা, এবার বলো তো এই যে পুরো পরিধিটা কেন্দ্রে কত কোণ উৎপন্ন করে? কেন্দ্রে উৎপন্ন করে হচ্ছে 360 ডিগ্রি, ঠিক আছে? তাহলে কেন্দ্রে 360 ডিগ্রি কোণ উৎপন্ন হলে বৃত্তের ক্ষেত্রফল ইকুয়াল টু পাই r স্কোয়ার বর্গ একক, তাই তো? এভাবে লিখলে অসুবিধা আছে বুঝতে? বোঝার জন্য লিখেছি। কেন্দ্রে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করলে বৃত্তের ক্ষেত্রফল পাই r স্কোয়ার বর্গ একক, ঠিক আছে? তাহলে কেন্দ্রে 1 ডিগ্রি কোণ উৎপন্ন করলে বৃত্তের ক্ষেত্রফল কত হয়, পাই r স্কোয়ার ইন্টু 360 ডিগ্রি করে দিয়ে আমাদের হয়ে গেল, বা 360 ডিগ্রি আর হবে না, বর্গ একক। আর কেন্দ্রে যদি x ডিগ্রি কোণ উৎপন্ন করে তাহলে কত হবে এখানে বলো, x বাই 360, x দিয়ে গুণ হবে, ইন্টু পাই r স্কোয়ার বর্গ একক। এটাই কিন্তু আমাদের ভীষণ ইম্পর্টেন্ট সূত্র। তাহলে আমরা কি পেলাম, বৃত্তকলার ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু, এক্সটা মানে কি হয়েছিল, কেন্দ্রে উৎপন্ন কোণ, কেন্দ্রে উৎপন্ন কোণ, ঠিক আছে? তলায় কি হয়েছে, 360 ডিগ্রি, ঠিক আছে, ইন্টু পাই আর স্কোয়ার মানে কি, বৃত্তের ক্ষেত্রফল। কেন্দ্র উৎপন্ন কোণটা কিন্তু ডিগ্রি দিয়ে লিখবো, আর এখানে 360 ডিগ্রি নেওয়া হলো, তাহলে ডিগ্রি কেটে যাবে, আর বৃত্তের ক্ষেত্রফল যদি করি আমরা এটা বড় বৃত্তকলার ক্ষেত্রফল কিন্তু পেয়ে যাব। এটা কিন্তু আমাদের ভীষণ ইম্পর্টেন্ট, এটা কিন্তু ভালো করে শিখে রাখবে। আর আমরা অঙ্ক আজকে মোটামুটি আমরা 10টা অঙ্ক করব, তার আগে সূত্রগুলো আরো একবার ভালো করে দেখে নাও স্ক্রিনে। আমাদের প্রথম প্রশ্নটি হলো, যে বৃত্তের ব্যাসার্ধ 14 সেন্টিমিটার সেই বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো। এখানে দেওয়া হয়েছে ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু 14 সেন্টিমিটার, সুতরাং ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু পাই ইন্টু ব্যাসার্ধ স্কোয়ার। পায়ের মান আমরা 22-এর সাথে ধরে নিই, তোমরা জানো, তাহলে 14 স্কোয়ার বর্গ সেন্টিমিটার। আমরা আগেই বলেছি পাই হচ্ছে বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত। এটি একটি অমূলক সংখ্যা, কিন্তু আমাদের প্রয়োজনে, গণনার প্রয়োজনে পায়ের মান 22-এর সাথে ধরে নেওয়া হয়, কারণ পায়ের মান কিছুটা 22-এর সাথে মানের কাছাকাছি। তাহলে এখানে ক্যালকুলেশন করব, 22/7 ইন্টু 14 ইন্টু 14 বর্গ সেন্টিমিটার। 7 দিয়ে এখানে কাটবো 2, তাহলে 22 ইন্টু 28 বর্গ সেন্টিমিটার। এটা হচ্ছে ইজ ইকুয়াল টু হয়ে যাবে আমাদের 616 বর্গ সেন্টিমিটার, ঠিক আছে? নেক্সট, পরের প্রশ্নটি লেখো। পরের প্রশ্নটি হলো, যে বৃত্তের পরিধি 44 সেন্টিমিটার তার ক্ষেত্রফল কত? ধরি বৃত্তটির ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু r সেন্টিমিটার, সুতরাং পরিধি
ইজ ইকুয়াল টু 2 পাই আর সেন্টিমিটার। প্রশ্নানুসারে 2 পাই আর ইজ ইকুয়াল টু আমাদের দেওয়া হয়েছে 44 और 2 इंटू 22/7 इंटू আর ইজ ইকুয়াল টু 44। তাহলে আমাদের এখান থেকে 44 কেটে গেলে আর এর মান হচ্ছে 7। সুতরাং বৃত্তটির ব্যাসার্ধ 7 সেন্টিমিটার। তাহলে সুতরাং বৃত্তটির ক্ষেত্রফল কি সূত্র? ব্যাসার্ধ আর হচ্ছে তাহলে পাই ইন্টু ব্যাসার্ধ স্কোয়ার, তাহলে হচ্ছে পাই আর স্কোয়ার বর্গ সেন্টিমিটার 22/7 আর হচ্ছে 7 স্কোয়ার বর্গ সেন্টিমিটার। একটা 7 কেটে যাবে, তাহলে এটার উত্তর হয়ে যাবে 154 বর্গ সেন্টিমিটার। তাহলে যে বৃত্তের পরিধি 44 সেন্টিমিটার সেই বৃত্তের ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম 154 বর্গ সেন্টিমিটার। যে বৃত্তের ক্ষেত্রফল 1386 বর্গ সেন্টিমিটার তার ব্যাস কত? বৃত্তের ক্ষেত্রফল দেওয়া রয়েছে 1386 বর্গ সেন্টিমিটার। তাহলে ধরি ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু আর সেন্টিমিটার, আর গ্রেটার দেন 0 অবশ্যই হবে। সুতরাং ক্ষেত্রফল পাই ব্যাসার্ধ স্কোয়ার, তাহলে পাই আর স্কোয়ার বর্গ সেন্টিমিটার। প্রশ্নানুসারে পাই আর স্কোয়ার দেওয়া হয়েছে আমাদের 1386, তাহলে ওর দিয়ে 22/7 পায়ের মান যদি বসানো হয় তাহলে ওর আর স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 1386 গুণ 7/22। ক্যালকুলেশন করে আমরা এখান থেকে আর স্কোয়ারের মান বের করব 441। তাহলে আর ইজ ইকুয়াল টু √441। যেহেতু আর গ্রেটার দেন 0 সুতরাং ধনাত্মক মান নিয়েছি, তাহলে আর ইজ ইকুয়াল টু পেয়ে যাব আমরা 21। তাহলে 21 স্কোয়ার হচ্ছে আমাদের 441, তাহলে √441 ইজ ইকুয়াল টু আমরা পেয়ে যাব 21। সুতরাং বৃত্তটির ব্যাসার্ধ যদি আর হয় তাহলে ব্যাস 2r সেন্টিমিটার হবে। তাহলে আর এর মান যেহেতু 21, তাহলে কত হবে 2 ইন্টু 21 সেন্টিমিটার, আমরা এখান থেকে পেয়ে যাব 42 সেন্টিমিটার। ঠিক আছে, আমাদের 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নটি হলো যে দুটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত 5:6, দুটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত 5:6 হলে তাদের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করো। ধরি ব্যাসার্ধ যথাক্রমে 5x একক এবং 6x একক, যেখানে লিখবো আমরা x আনুপাতিক ধ্রুবক এবং x গ্রেটার দেন 0। তাহলে সুতরাং প্রথম বৃত্তের ক্ষেত্রফল কত হবে? পাই ব্যাসার্ধ স্কোয়ার আমরা সূত্র জানি, তাহলে কত হলো পাই ইন্টু 5x এর হোল স্কোয়ার বর্গ একক, তাহলে কত হবে 25 পাই x স্কোয়ার বর্গ একক। আবার দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রফল কত হবে? সেখানেও পাই ইন্টু ব্যাসার্ধ স্কোয়ার, এখানে ব্যাসার্ধ হচ্ছে 6x বর্গ একক, তাহলে এখানে হয়ে যাচ্ছে 36 পাই x স্কোয়ার বর্গ একক। প্রথমটা পেলাম 25 পাই x স্কোয়ার বর্গ একক, পরেরটা পেলাম 36 পাই x স্কোয়ার বর্গ একক। সুতরাং ক্ষেত্রফলের অনুপাত ইজ ইকুয়াল টু হবে 20 পাই x স্কোয়ার ইজ টু 36 পাই x স্কোয়ার। এককটা কেটেই গেল, পাই x স্কোয়ার কেটে গেলে পড়ে থাকছে 25:36। ঠিক আছে,
তাহলে আমরা দেখো কেন এখানে পায়ের মান বসানি, কারণ আমরা মনে মনে ভেবে নেব যে পাইটা তো শেষে কেটে যাবে, সেই জন্য আমরা পায়ের মান এখানে বসাইনি। প্রশ্ন 5, একটি বৃত্তের পরিধি ও ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। একটি বৃত্তের পরিধি এবং ক্ষেত্রফলের সাংখ্যমান সমান, অর্থাৎ একক বিহীন যে সংখ্যাটা সেটার মান সমান। আমাদের ওই বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য জানতে চেয়েছে। বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? তো ধরা যাক বৃত্তটির ব্যাসার্ধ = r একক। সুতরাং পরিধি কত হবে? 2π × ব্যাসার্ধ, তাহলে হচ্ছে 2πr একক। আর এবং ক্ষেত্রফল কত হবে? এবং ক্ষেত্রফল = π কি সূত্র? ব্যাসার্ধ স্কোয়ার, তাহলে πr² বর্গ একক। আমাদের কি জানতে চেয়েছে? আমাদের বলে দিয়েছে যে পরিধি ও ক্ষেত্রফলের সাংখ্যমান সমান, মানে 2πr হচ্ছে সাংখ্যমান আর এখানে πr² হচ্ছে সাংখ্যমান, এরা সমান। এখানে সুতরাং হচ্ছে আমরা লিখব πr² এর সাথে 2πr, তাহলে r² হচ্ছে 2r, r হচ্ছে 2, একটা r দিয়ে ভাগ করলাম যেহেতু r ≠ এখানে r > 0 রয়েছে, তাহলে যেহেতু r ≠ 0 বা r > 0 লিখছি, 0 যেহেতু নয়, তাহলে এখানে r দিয়ে আমরা ভাগ করলাম, তাহলে r এর মান 2 পেলাম। সুতরাং ব্যাসার্ধ আমরা পেয়ে যাচ্ছি 2 একক। ঠিক আছে। 6 নম্বর প্রশ্ন, দুটি বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত 3:2। দুটি বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত 3:2। বৃত্ত দুটির পরিধির অনুপাত নির্ণয় করো। ক্ষেত্রফলের অনুপাত দেওয়া রয়েছে। ধরা যাক দুটো বৃত্ত যেহেতু আলাদা, ব্যাসার্ধ আলাদা হবে। ধরা যাক প্রথম বৃত্তের ব্যাসার্ধ x একক ও দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ y একক। এক্ষেত্রে x > 0 হবে এবং y > 0 হবে। ঠিক আছে। তাহলে সুতরাং ক্ষেত্রফল যথাক্রমে প্রথম বৃত্তের ক্ষেত্রফল কত হবে? πx² বর্গ একক, আর দ্বিতীয় ক্ষেত্রফল কত হবে? πy² বর্গ একক। ঠিক আছে। প্রথম বৃত্তের ক্ষেত্রফল আমরা লিখব πx² বর্গ একক, আর দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রফল লিখব πy² বর্গ একক। এই অনুপাতটাই তোমাকে দিয়ে দিয়েছে 3:2। প্রশ্নানুসারে πx² πy², এটাই তোমাকে বলেছে 3:2। তাহলে অর দিয়ে x² y², পাই এখানে কেটে গেল 3:2। তাহলে x² by y² 3/2, और x by y কত হবে? √3/2। ঠিক আছে। और দিয়ে আমরা তাহলে লিখতে পারবো x/y √3/2। 1 নম্বর দিয়ে রেখে দিচ্ছি। সরাসরি এখান থেকে লিখে দিতে পারি, কিন্তু তোমাদের বোঝানোর জন্য এভাবে করলাম। এখানে কি করলাম? বর্গমূল করেছি। এবার হচ্ছে প্রথম বৃত্তের পরিধি। পরিধির অনুপাত জানতে চেয়েছে। প্রথম বৃত্তের পরিধি কত বলো? 2π × ব্যাসার্ধ, তাহলে 2πx একক। আর দ্বিতীয় বৃত্তের পরিধি 2πy একক। সুতরাং পরিধির অনুপাত, এটাই আমাদের জানতে চাইছে। পরিধির অনুপাত, প্রথম বৃত্তের পরিধি 2πx = 2πy। তাহলে এখানে কত হচ্ছে? 2π x y থাকছে, 2π কেটে গেলে তার মানে এটা দাঁড়াচ্ছে √3/2। সুতরাং বৃত্ত দুটির পরিধির অনুপাত দাঁড়াচ্ছে √3/2।
যদি প্রশ্ন করতো যে বৃত্ত দুটির ব্যাসার্ধের অনুপাত কত, তাহলে আমরা এখান থেকে x:y পেয়েছিলাম √3:√2। এবার আমরা বৃত্তের একটি বৃত্তাকার বলয় নিয়ে অঙ্ক করব। বলছে একটি বৃত্তাকার বলয়ের বাইরের ও ভিতরের ব্যাসার্ধ যথাক্রমে 14 সেন্টিমিটার এবং 7 সেন্টিমিটার। একটি বৃত্তাকার বলয়ের বাইরের এবং ভিতরের ব্যাসার্ধ যথাক্রমে 14 সেন্টিমিটার এবং 7 সেন্টিমিটার। ওই বৃত্তাকার বলয়ের ক্ষেত্রফল নির্ণয় করো। বৃত্তাকার বলয় সম্বন্ধে তোমরা সবাই জানো, এইরকম ভিতরে দুটো কনসেন্ট্রিক সার্কেল আছে, দুটোরই হচ্ছে সেন্টার এক। এটা হচ্ছে বাইরের, এটা 14 সেন্টিমিটার হচ্ছে আমাদের ব্যাসার্ধ, 14 সেন্টিমিটার। আর ভেতরের যে ব্যাসার্ধ এইটা হচ্ছে 7 সেন্টিমিটার। এইটা হচ্ছে আমাদের বলয়, এই অংশটাই হচ্ছে আমাদের বলয়। আমরা এটা জানি, আমরা আগে যখন আলোচনা করেছি তখন বলয় সম্বন্ধে তোমাদের বিস্তারিতভাবেই বলা হয়েছে। তাহলে এই বলয়ের ক্ষেত্রফলের সূত্র কি আছে আমরা জানি, বলয়ের ক্ষেত্রফল। আমরা কিন্তু সূত্র বাংলায় লেখানো শিখিয়েছি, কি ছিলাম, পাই ইন্টু বহির ব্যাসার্ধ স্কোয়ার মাইনাস অন্তর ব্যাসার্ধ স্কোয়ার। মানে বাইরের বৃত্তটা থেকে যদি ভেতরের বৃত্তটা বাদ দিয়ে দেওয়া যায়, কি ছিল, যে বড়টা যদি আর হয়, ক্যাপিটাল আর হয়, আর ছোট যদি স্মল আর হয়, তাহলে ক্ষেত্রফলটা কত ছিল বলো, পাই ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার বর্গ একক, এরকম ছিল। তাহলে ক্যাপিটাল আর আর স্মল আর তোমরা লিখে নিতে পারো, অথবা আমরা সোজাসুজি লিখবো পাই বহির ব্যাসার্ধ স্কোয়ার, বহির ব্যাসার্ধ স্কোয়ার মাইনাস অন্তর ব্যাসার্ধ স্কোয়ার। ঠিক আছে, তাহলে পাই 22/7, বহির ব্যাসার্ধ হচ্ছে 14 স্কোয়ার মাইনাস 7 স্কোয়ার বর্গ সেন্টিমিটার। তাহলে কত হচ্ছে 22/7, 14 প্লাস 7 ইন্টু 14 মাইনাস 7 বর্গ সেন্টিমিটার। এ প্লাস বি, এ মাইনাস বি এর সূত্র লিখছি। তাহলে এটা কত দাঁড়ালো, এটা হচ্ছে 22/7 ইন্টু কত হচ্ছে 21 ইন্টু 7 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, এক্ষেত্রে ভালো করে বোঝানো আমরা কি সূত্র এখানে ব্যবহার করেছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ব্যবহার করেছি। তাহলে সেখান থেকে আমাদের এসছে 22/7 ইন্টু 21 ইন্টু 7, এভাবে করবে। কখনো কিন্তু এভাবে গুণ করতে যেও না, 14 স্কোয়ার মাইনাস 7 স্কোয়ার করবে না। তাহলে দেখো এখানে 7 এর সাথে 7 কেটে গেল, পড়ে থাকলো 22 ইন্টু 21 বর্গ সেন্টিমিটার। এইটা গুণ করলে আমরা দেখব আমাদের উত্তর হবে 462 বর্গ সেন্টিমিটার, 462 বর্গ সেন্টিমিটার। তাহলে এই বলয়ের ক্ষেত্রফল হলো 462 বর্গ সেন্টিমিটার। লেখো একটা প্রশ্ন, একটি বৃত্তের ব্যাসার্ধ 14 সেন্টিমিটার, যে বৃত্তকলা বৃত্তের কেন্দ্রে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে তার ক্ষেত্রফল নির্ণয় করো। ছবিটা একটু যদি এঁকে দিই তাহলে আমাদের চোখে একটু সুবিধা হবে। এই একটি বৃত্ত যার ব্যাসার্ধ বলা হয়েছে 14 সেন্টিমিটার, 14 সেন্টিমিটার। এইবার একটা বৃত্তকলা কেন্দ্রে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, এইটা হচ্ছে আমাদের বৃত্তকলা। বৃত্তকলা সম্বন্ধে আমরা ভালো করে আগেও জেনেছি, এইটা হচ্ছে আমাদের বৃত্তকলা। ঠিক আছে, কত কোণ উৎপন্ন করেছে, 45 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে এই বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এখানে ব্যাসার্ধ দেওয়া রয়েছে ইজ ইকুয়াল টু 14 সেন্টিমিটার। সুতরাং ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল কত, পাই ইন্টু ব্যাসার্ধ স্কোয়ার।
22/7 ইন্টু 14 স্কোয়ার বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে আমাদের এই বৃত্তের ক্ষেত্রফল হয়ে গেল 616 বর্গ সেন্টিমিটার। প্রথমে কিন্তু আমাদের এই কাজটা কিন্তু করে নিতেই হবে, যে প্রথমে আগে আমাদের বের করতে হবে যে বৃত্তের ক্ষেত্রফল কত। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা এখানে বৃত্তের ক্ষেত্রফল হিসাব করে দেখলাম 616 বর্গ সেন্টিমিটার। এবার আমাদের একটা সূত্র ছিল, বৃত্তকলার সূত্র ছিল। তাহলে বৃত্তকলার ক্ষেত্রফল কি ছিল বলতো? কেন্দ্রে উৎপন্ন কোণ, কেন্দ্রে উৎপন্ন কোণ ডিভাইডেড বাই 360 ডিগ্রি ইন্টু বৃত্তের ক্ষেত্রফল। এটা মনে আছে সবার? আমরা থিওরি পার্ট যখন করেছিলাম তখন আমরা দেখেছিলাম। তাহলে এখানে কেন্দ্রে উৎপন্ন কোণ 45 ডিগ্রি বাই 360 ডিগ্রি, বৃত্তের ক্ষেত্রফল 616 বর্গ সেন্টিমিটার। তাহলে 45 বাই 360, তাহলে 1/8 ইন্টু 616 বর্গ সেন্টিমিটার। তাহলে আরেকবার আমরা একটা জিনিস এখান থেকে বুঝে নিচ্ছি, যে বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে কেন্দ্রে উৎপন্ন কোণ ডিভাইডেড বাই 360 ডিগ্রি ইন্টু বৃত্তের ক্ষেত্রফল। আমরা হিসাব করে এখানে দেখছি আমাদের বৃত্তের ক্ষেত্রফল হয়ে যাচ্ছে এই বৃত্তকলার ক্ষেত্রফল হয়ে যাচ্ছে 77 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, কোনো অসুবিধা নেই আমাদের এখানে। খুব সোজা একটা সমস্যা এটা, কিন্তু ভালো করে কিন্তু এই সমস্যাটা কিন্তু আমাদের জেনে নিতে হবে, কারণ এই ধরনের অঙ্ক কিন্তু প্রচুর আসতে শুরু করে। পরবর্তী প্রশ্ন হচ্ছে এই বৃত্তকলা সম্পর্কিত। বলছে একটি বৃত্তের ব্যাসার্ধ 21 সেন্টিমিটার। একটি বৃত্তের ব্যাসার্ধ দিয়ে দিয়েছে 21 সেন্টিমিটার। আমরা প্রথমে ছবিটা আঁকি। একটি বৃত্তের ব্যাসার্ধ 21 সেন্টিমিটার, 22 সেন্টিমিটার দৈর্ঘ্যের চাপ। এখানে একটা বৃত্ত চাপ নেওয়া রয়েছে, যেটা দৈর্ঘ্য হচ্ছে 22 সেন্টিমিটার। এই বৃত্তচাপটা এর কেন্দ্রে কত কোণ উৎপন্ন করবে সেটা জানতে চাইছে। এই কোণের পরিমাপটা কত হবে জানতে চাইছে। আর এই বৃত্তকলার ক্ষেত্রফলটাও জানতে চাইছে। প্রশ্ন বোঝা গেল? এখানে একটা বৃত্ত দেওয়া রয়েছে যার ব্যাসার্ধ হচ্ছে 21 সেন্টিমিটার। এই বৃত্তের একটি চাপ দেওয়া রয়েছে 22 সেন্টিমিটার হচ্ছে বৃত্তটার একটা চাপ নিয়েছি, বৃত্তচাপ। এই চাপটা কিনা বৃত্তের কেন্দ্রে এই বৃত্তকলাটা উৎপন্ন করেছে। তাহলে এই বৃত্তকলার কেন্দ্রীয় কোণটা জানতে চাইছে এবং তার সাথে এই বৃত্তকলার ক্ষেত্রফলও জানতে চাইছে। এই কোণ আগে বের করতে হবে। তাহলে বৃত্তটির পরিধি আমাদের বের করতে হবে। বৃত্তের পরিধি is equal to 2 into pi into ব্যাসার্ধ is equal to 2 into 22/7 into 21 সেন্টিমিটার। তাহলে 3 হয়ে গেল। তাহলে হচ্ছে 6 into 22 সেন্টিমিটার, 132 সেন্টিমিটার। ঠিক আছে, আমরা এখানে 3 দিয়ে কাটলাম, 6, 132 সেন্টিমিটার হলো আমাদের এই বৃত্তটির পরিধি। তাহলে কেন্দ্রে উৎপন্ন কোণের সূত্র কি ছিল মনে আছে? বা বৃত্তচাপের দৈর্ঘ্য এর একটা সূত্র আমরা শিখেছিলাম যখন বৃত্তের পরিধি করিয়েছিলাম। কি ছিল? কেন্দ্রে উৎপন্ন কোণ, আবার লিখে দিচ্ছি, কেন্দ্রে উৎপন্ন কোণ বাই 360 ডিগ্রি ইন্টু পরিধি। তাই তো? তাহলে আমাদের এখানে বৃত্তচাপের দৈর্ঘ্য কত আছে? এখানে বৃত্তচাপের দৈর্ঘ্য 22 সেন্টিমিটার। কেন্দ্রে উৎপন্ন কোণটা আমাদের জানতে চাইছে 360 ডিগ্রি ইন্টু পরিধি কত? 132 সেন্টিমিটার। তাহলে সুতরাং কোণটির পরিমাপ হলো
বেশি সূত্র আমরা কিন্তু মনে রাখার চেষ্টা করব না। কোনটির পরিমাপ কত হলো? 22/132 ইন্টু 360 ডিগ্রি। তাহলে সূত্রটা কিন্তু আসলে এইটা, যে বৃত্তচাপের দৈর্ঘ্য বাই পরিধি ইন্টু 360 ডিগ্রি। তো কিন্তু এর থেকে এটা মনে রাখা সহজ। তাহলে এটাকে হিসেব করে দেখি আমরা, আমাদের এটা কত বেরোচ্ছে বৃত্তচাপের দৈর্ঘ্য। আমরা হিসাব করে যদি এখানে দেখি, এটার দৈর্ঘ্য হয়ে যাবে, এটা হয়ে যাবে 60 ডিগ্রি। ঠিক আছে, এটা ক্যালকুলেশন করে দেখো, এটা হয়ে যাচ্ছে আমাদের 60 ডিগ্রি। তাহলে বৃত্তচাপের দৈর্ঘ্য আগে আমাদের দেওয়া থাকলে এবং বৃত্তের ব্যাসার্ধ দেওয়া থাকলে আমাদের কিন্তু যে সেই যে বৃত্তচাপটা কেন্দ্রে কত কোণ উৎপন্ন করে সেটা কিন্তু আমরা বের করতে পারি এই সূত্রের সাহায্যে। কেন্দ্রে উৎপন্ন কোণের পরিমাপ 60 ডিগ্রি হয়ে গেছে। তাহলে আমাদের কি চাই? বৃত্তটির ক্ষেত্রফল, ওই বৃত্তকলার ক্ষেত্রফল চাই। তাহলে এই কোণটা 60 ডিগ্রি হয়ে গেল। আচ্ছা, বৃত্তের ক্ষেত্রফল কত? বৃত্তের ক্ষেত্রফল পাই ইন্টু ব্যাসার্ধ স্কোয়ার, পাই ইন্টু 21 স্কোয়ার বর্গ সেন্টিমিটার। তাহলে 22/7 ইন্টু 21 স্কোয়ার বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, বৃত্তের ক্ষেত্রফল বের না করা হলে এটা কিন্তু কিছুতেই হবে না। বৃত্তের ক্ষেত্রফল কিন্তু আমাদের প্রথমে আগে বের করে নিতে হবে, তারপরে আমাদের বাইরের পরের প্রশ্ন যেটা ছিল সেটা আমাদের করতে হবে। এই আমরা ক্ষেত্রফল এখানে বের করে দেখলাম, 1386 বর্গ সেন্টিমিটার হয়েছে। ঠিক আছে, 1386 বর্গ সেন্টিমিটার হচ্ছে এই বৃত্তের ক্ষেত্রফল। তাহলে বৃত্তকলার ক্ষেত্রফল, বৃত্তকলার ক্ষেত্রফল এই সূত্রটা আমরা আগের অঙ্কের ক্ষেত্র দেখেছি। কি ছিল? সবসময় সূত্র লিখে নেবে, কেন্দ্রে উৎপন্ন কোণ বাই কত ছিল? 360 ডিগ্রি ইন্টু ক্ষেত্রফল। কার ক্ষেত্রফল? বৃত্তের ক্ষেত্রফল ইন্টু বৃত্তের ক্ষেত্রফল। তাহলে কেন্দ্রে উৎপন্ন কোণ 60 ডিগ্রি ইন্টু 360 ডিগ্রি ইন্টু 1386 বর্গ সেন্টিমিটার। 60 থেকে 100 কাটলে হচ্ছে 1/6 ইন্টু 1386 বর্গ সেন্টিমিটার। 1386 ডিভাইডেড বাই 6 বর্গ সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল, বৃত্তকলার ক্ষেত্রফল। এটা হচ্ছে 231 বর্গ সেন্টিমিটার। তাহলে এই প্রশ্নটা কিন্তু দুটো প্রশ্ন একসঙ্গে দেওয়া ছিল, ভালো করে বুঝবে, দুটো প্রশ্ন কিন্তু এখানে একসঙ্গে দেওয়া ছিল। প্রথমে আমাদের বলেছিল যে এই কেন্দ্রে কত উৎপন্ন কোণ করে, আর কেন্দ্রে উৎপন্ন কত কোণ এটা যদি আমরা জেনে নিই আগে থেকে, পেয়ে যাই, তাহলে এই বৃত্তকলার ক্ষেত্রফল বের করাটা কোনো ব্যাপার না। সূত্রটা কিন্তু মনে রাখতে হবে, না হলে ঐকিক নিয়মে যেভাবে দেখিয়েছিলাম সেভাবে করতে হবে। আমাদের পরবর্তী 10 নম্বর প্রশ্ন, একটি বৃত্তের ব্যাসার্ধ 10% বৃদ্ধি করা হলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? একটি বৃত্তের ব্যাসার্ধ 10% বৃদ্ধি করা হলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? তাহলে প্রথমে আগে ধরে নেব, ধরা যাক প্রাথমিক ব্যাসার্ধ আর একক। তাহলে প্রাথমিক ক্ষেত্রফল কত হবে? সুতরাং প্রাথমিক ক্ষেত্রফল পাই আর স্কোয়ার বর্গ একক। আচ্ছা, 10% বৃদ্ধির পর ব্যাসার্ধ আগে কত ছিল? আর, আর প্লাস আর এর সাথে কত পার্সেন্ট বৃদ্ধি পাবে? 10% বৃদ্ধি পাবে। তাহলে আর প্লাস আর ইন্টু 10/100 একক। এখানে হয়ে যাবে 11r/10 একক। এই জায়গাটা সবাই বুঝেছি। প্রথমে ছিল আর, আর 10%, আর এর 10% বেড়েছে মানে হচ্ছে 10/100 হয়েছে, তাহলে 11r/10 একক। তাহলে বৃদ্ধির পর ক্ষেত্রফল পাই ব্যাসার্ধ স্কোয়ার, মানে পাই ইন্টু 11r/10 স্কোয়ার বর্গ একক, মানে 121। ঠিক আছে, পাই আর স্কোয়ার বাই 100 বর্গ একক।
121 পাই আর স্কোয়ার বাই 100 বর্গ একক। ঠিক আছে, তাহলে নিশ্চয়ই বেড়েছে, দেখো 121 100 থেকে বড়, তাহলে বৃদ্ধি, সুতরাং ক্ষেত্রফল বৃদ্ধি। ক্ষেত্রফল বৃদ্ধি কত হলো? 121 পাই আর স্কোয়ার বাই 100 মাইনাস কত, আগে কত ছিল, পাই আর স্কোয়ার বর্গ একক। তাহলে কত হচ্ছে? 21 পাই আর স্কোয়ার বাই 100 বর্গ একক। তাহলে এই যে বৃদ্ধিটা হলো সেটা কার উপর বৃদ্ধি হয়? পাই আর স্কোয়ারের উপর। এখন পাই আর স্কোয়ার আমি ঐকিক নিয়মেই করাচ্ছি, পাই আর স্কোয়ার বর্গ এককে বৃদ্ধি 21 পাই আর স্কোয়ার বাই 100 বর্গ একক, তাই তো? তাহলে 1 বর্গ এককে বৃদ্ধি কত হবে? পাই আর স্কোয়ার দিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে 21 বাই 100 বর্গ একক। আর 100 বর্গ এককে বৃদ্ধি 100 দিয়ে গুণ করে দেব আমরা, তাহলে কত হয়ে যাবে? 21 বর্গ একক। বুঝতে পারছো? 100 দিয়ে এখানে গুণ হয়ে যাবে, 21 বাই 100 ইন্টু 100 হয়ে যাবে, তাহলে 21 বর্গ একক। তাহলে 100 বর্গ এককে কত বর্গ একক বৃদ্ধি হলো? 21। তাহলে পার্সেন্ট মানে কি? সেন্ট মানে শতকরা, 100, তাহলে 100তে বৃদ্ধি 21, তাহলে সুতরাং বৃদ্ধির হার 21%। ক্ষেত্রফল বৃদ্ধির হার হলো আমাদের 21%। আশা করি এই 10টা অঙ্ক ভালো করে বুঝেছো। আমরা আবার পরবর্তী ভিডিওতে আরো অনেক অঙ্ক নিয়ে হাজির হব।